রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নেওয়ার পরই শুরু হয়েছে নানান বিষয়গুলোর উপর প্রশ্ন। যেমন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো চলছিল সেগুলো এবার কিভাবে চলবে, সেগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়ে এখন সকলেই সন্দিহান। যদি আমরা খেয়াল করি যে প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া, সেকেন্ড এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া, এই সমস্ত বিষয়গুলোতে কি হতে চলেছে এবং পুলিশের বিষয়টাও আমরা একই সাথে বলতে পারি। ফলে এখন ঠিক কোন দিকে যাবে সরকার, কি সিদ্ধান্ত নেবে, এই নিয়ে সত্যই শুধু আমরা নয়, অর্থাৎ শুধু সাধারণ মানুষই নয়, স্বয়ং বিচারপতিরাও এই বিষয়ে অনেকটাই অবাক। এত বেশি জটিলতা তৈরি হয়ে আছে সেকেন্ড এসএলএসটি কে নিয়ে, সেই নিয়ে বিচারপতিও প্রশ্ন তুলছেন। একটার পর একটা সমস্যা তিনি নিজেই বলছেন। ফলে যদি আমরা একটু বিষয়টি দেখি যে এটা আজকের নিউজ, এখানে কি বলা হয়েছে ব্যাপারটা যদি দেখি আমরা বিষয়টিকে, এই নিয়োগের অধীনে 2016 সালের প্যানেলের চাকরিহারারাও আছেন, আমরা প্রত্যেকে জানি সে বিষয়, এবং তার সাথে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্যানেল বাতিল করে পুনর্নিয়োগের নির্দেশ ওই চাকরিহারাদের আগস্ট পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ 31শে আগস্ট পর্যন্ত তাদের চাকরি আছে যে সমস্ত যোগ্য শিক্ষকরা 2016 ইন সার্ভিস শিক্ষকদের। এবং তার সাথে এদিন বিচারপতির প্রশ্নের উত্তরে এসএসসির কৌশলী জানান তারা ফের সুপ্রিম কোর্টে সময় বৃদ্ধির আর্জি জানাচ্ছেন। অর্থাৎ যদি এখান থেকে একটু বিষয়টা আমরা খেয়াল করি যে আবার আর্জি জানানো হচ্ছে সময় বাড়ানোর, অর্থাৎ মেয়াদ বাড়ানোর, যেন যে সমস্ত কর্মরত যোগ্য শিক্ষকরা 2016 সালের শিক্ষকদের আরো চাকরির মেয়াদ বাড়ানো হোক। এখান থেকে একটা বিষয় তো খুব ক্লিয়ার হচ্ছেই আমাদের কাছে যে তাহলে এই যে সমস্ত কিছু যেটা সেকেন্ড এসএলএসটি কে নিয়ে চলছে, এখানেও একটু হলেও সময় লাগতে পারে। তারই পাশাপাশি কি বিষয়, চলতি নিয়োগের পরিস্থিতি দেখে এদিন বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে, চাকরিহীন হয়ে পড়া মানুষগুলির পরিস্থিতি খুবই দুঃখজনক। এক্স্যাক্টলি তাই, বিচারপতির সাথে আমাদের হয়তো সকলের একই রকম অবস্থা। তারাও যেমন মানবিকতার দিক থেকে দুঃখ বোধ করছেন, হয়তো সকল পশ্চিমবঙ্গের সমস্ত মানুষেরই একই রকম কথা থাকবে। তারই সাথে কি তিনি এও কি বলছেন, এদিন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছিলেন নিয়োগ প্রক্রিয়ায় একাধিক জট তৈরি হয়েছে, সংরক্ষণ, অভিজ্ঞতা 10 নাম্বার, চাকরিহারা বনাম নতুন চাকরি প্রার্থীদের আবেদনের বিষয় এসেছে। এই জট ছাড়ালে হয়তো ফের প্যানেল নতুন করে তৈরি করতে হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটি লাইন এটা, যে এই জট ছাড়ালে হয়তো ফের নতুন করে তৈরি প্যানেল নতুন করে তৈরি করতে হতে পারে। অর্থাৎ এই জায়গায় একটা প্রশ্ন উঠছে যে এতগুলো সমস্যা, প্রথমেই তো ওবিসি সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং ওবিসি সমস্যা নিয়ে আমি অলরেডি গতকাল, সম্ভবত কাল বা পরশু একটি ভিডিও করে বলেছিলাম বিষয়টি, যে আসলে 2024-এর মে মাসে হাইকোর্টের রায় এবং 2025-এ পরীক্ষা, এবং এরপরেও আমি ওই নোটিশটি দেখাবো যেটা 2025-এর জুলাই মাসে এসএসসি থেকে দেওয়া হয়েছে, সেই নোটিশেও কিন্তু বড় বড় করে উল্লেখ করা আছে যে আসলে রাজ্য সরকার হাইকোর্টকে চ্যালেঞ্জ করে একটা এসএলপি করেছে সুপ্রিম কোর্টে, এবং সেই এসএলপির যে রায় কি আসবে, অর্থাৎ এই মামলাগুলির রায় কি আসবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ঠিক আছে, তাহলে ওই নোটিশটি সম্ভবত আপনারা সকলেই দেখেছেন। এখানে যেটা বলা হয়েছে আমি যদি একবার দেখাই, তাহলে এই নোটিশে যেটা বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের উপর চূড়ান্ত যেটা সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হবে। এবার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হলো এবং পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নেওয়া হলো, অর্থাৎ এক অর্থে হার স্বীকার করে নেওয়া হলো। এক্ষেত্রে হাইকোর্ট জিতে গেল, ফলে 2024-এর মে মাসের রায়টাই কিন্তু বহাল রইল। তাহলে খুব স্বাভাবিক বিষয় যে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণ নিয়ে এত সমস্যা
ওবিসি নিয়ে এত সমস্যা তৈরি হয়ে আছে, কারণ ওবিসি বিষয়টা সম্পূর্ণ অন্যরকম, আর এসসি এসটি যেগুলো ভুয়ো সার্টিফিকেট সেই ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা। ভুয়ো সার্টিফিকেট হলে সেই ক্যান্ডিডেটের আবেদন বাতিল করে দেওয়া থেকে শুরু করে সেগুলো করা অনেকটা সহজ, কিন্তু ওবিসি যেটা গন্ডগোল হলো সেটা হচ্ছে যে একেবারে 17 থেকে 7-এ চলে আসা এবং অনেকগুলো সম্প্রদায় বাদ চলে যাওয়া। ফলত আগের সিস্টেম সেরকম চলছিল না। 2016 সালে যারা চাকরি পেয়েছেন তারা অবশ্যই ওবিসি এ ওবিসি বি করে চাকরি পেয়েছেন, এবং পরবর্তীতে তারা যখন ফর্ম ফিল আপও করছেন 2025-এ, সেখানেও কিন্তু 17% সংরক্ষণ দিয়েই ফর্ম ফিল আপ করছেন, তারা ওবিসি দেখিয়েই ফর্ম ফিল আপ করছেন। তাহলে এখন কি হবে? এবং তারই সঙ্গে আরেকটি বিষয় কি হয়েছে, অভিজ্ঞতার 10 নাম্বার, মানে এই বিষয়টা তো কিছু বলারই থাকে না। অভিজ্ঞতার 10 নাম্বার নিয়ে এত দিন ধরে চলছে মামলা এবং এখনো কোনো সুরাহা হয়নি, কারণ এটাও সত্যি যে অভিজ্ঞতার 10 নম্বর এটা সংবিধান বিরোধী। ইন্টারভিউয়ের আগে নাম্বার দেওয়া এটা কখনোই সম্ভবপর নয়, এই নিয়েও সমস্যা চলছে। এবং তারই সাথে আরো কি, নতুন ক্যান্ডিডেটদের সাথে পুরনো ইন সার্ভিস শিক্ষকদের একসাথে বসানো। এবার এই সময় সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি একেবারে যে সম্পূর্ণ একটা ক্লিয়ার লিস্ট বা ক্লিয়ার একটা বিষয় বলে দিয়েছিল যে এইগুলোই করতে হবে, এর ব্যতি রেখে কিছু নয়, সেটাও কিন্তু খুব একটা আমরা দেখতে পাইনি। ফলত এখান থেকেও একটা বিষয় উঠে আসে, একদিনও তো পরীক্ষাটা হয়নি, গেজেট প্রকাশিত হয়েছে, নোটিফিকেশন এলো, তারপর পরীক্ষা হলো, মাঝখানে সময় ছিল, কিন্তু সেখানেও কোনো রকম নতুন পদক্ষেপ বা কোনো রকম একটা ত্রুটিমুক্ত পদক্ষেপ নেয়নি কমিশন বা সরকার। ঠিক আছে, যার পরবর্তী এখন সকলে একসাথে ভুগছে, ইন সার্ভিস শিক্ষকরাও ফ্রেশার্সরাও, সকলের জীবনেই একই সমস্যা, এতদিনের তাদের বেকারত্বের জ্বালা, আবার পাশাপাশি ইন সার্ভিস শিক্ষকদের সমস্ত কিছু হারিয়ে ফেলা একই সাথে। এবং এখান থেকে যদি আমরা খেয়াল করি যে ওল্ড ভার্সেস নিউ একই সাথে দুজনদের পরীক্ষায় বসিয়ে দেওয়া, এটাও একটা সমস্যা। কিন্তু সব থেকে সমস্যা বেশি অবশ্যই সংরক্ষণ এবং অভিজ্ঞতার 10 নাম্বার। ঠিক আছে, এই দুটো সব থেকে বেশি সমস্যা। কিন্তু তারও পরে একটা বিষয় বলতে হয়, যদি ফ্রেশার্সদের আলাদা পরীক্ষা হতো, ইন সার্ভিসদের আলাদা পরীক্ষা হতো, তাহলে তো 10 নাম্বার নিয়ে কোনো জটিলতাই থাকতো না, এর থেকে ভালো কিছু হতে পারতো না, কিন্তু সেটা হয়নি। যথারীতি একসাথে পরীক্ষা হয়েছে, কিন্তু 10 নাম্বার আবার ইন্টারভিউয়ের আগে যুক্ত করে দেওয়াও হয়েছে, এবং তার সাথে নতুন করে এসে ভিড়লো, সেটা হচ্ছে ওবিসি, এই ওবিসি সমস্যা। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত বিষয়টা ঠিক কোন দিকে যেতে পারে। আমরা আরেকটু দেখি যে বিগত তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ভোটের সময় তা থমকে যায়, পালা বদলের পরে সেই কাজ আর শুরু হয়নি বলে অভিযোগ। এসএসসি চেয়ারম্যান পদও খালি ছিল, সম্প্রতি সেই পদে নিয়োগ হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে বিষয় এটাই, আবার যে 3 তারিখ অর্থাৎ 3rd আগস্ট আবার শুনানি আছে, এবং রাজ্য সরকার কমিশন এটাই বলেছে 2 সপ্তাহ মতো সময় তারা চেয়ে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি 3rd আগস্ট যেহেতু আবার পরবর্তী শুনানি আছে, হয়তো ওই দিন সত্যই একটা জোরদার কিছু হতে পারে, আশা করা যাচ্ছে। কারণ যদি সেটা না হয়, দিনের পর দিন একটার পর একটা সপ্তাহ, একটার পর একটা মাস, একটার পর একটা বছর, এভাবে তো চুপ করে বসে থাকা যায় না। অন্তত পক্ষে চাইবো সরকার কমিশন যে সিদ্ধান্তটা নেবে সেটা দ্রুত নিক, সেটা অবশ্যই 2016 সালের যে সমস্ত কর্মরত যোগ্য শিক্ষকরা আছেন তাদের জন্য ভালো, এবং যে সমস্ত ফ্রেশার্সরা লিস্টে যাদের নাম উঠে গেছে তাদের জন্য অনেক ভালো, কারণ চাকরিতে অন্তত তারা নিয়োগটা পাক, এটাই সব থেকে বড় বিষয়। এবার এখন বিষয় 3rd আগস্ট আমরা দেখব, পাশাপাশি এটাও আমরা কিন্তু দেখছি যে এখানে একটি প্রসঙ্গ উঠে আসছে, এই জট ছাড়ালে হয়তো ফের প্যানেল নতুন করে, অর্থাৎ এই সমস্যাটা উঠছে, আমি বলছি না বাতিল কিছু হবে, হয়তোবা অন্য কোনোভাবে প্যানেল তৈরির বিষয়ও আসতে পারে। ফলে এখন ব্যাপার যেটা আমাদের বুঝতে হবে যে 2 সপ্তাহ কমিশন সময় চেয়েছে, 3rd আগস্ট আমাদের আবার শুনানি আছে হাইকোর্টে, বিচারপতি অমৃতা সিনহার মহাশয়ার কাছে বেঞ্চে। ফলে সেদিন আমরা অবশ্যই তো চোখ রাখবো কি হচ্ছে। পাশাপাশি একটা বিষয় আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে 7% সংরক্ষণ নিয়ে নিয়োগ করার যথার্থ যুক্তি কিন্তু
রাজ্য সরকারের কাছে বা কমিশনের কাছে আছে, বাস্তবিক কথা। এবং পাশাপাশি যদি আরেকটি বিষয় বলতে হয়, সেখানে যদি 7%কে রেখেও করা হয়, তাহলে স্বাভাবিক অনেক ওবিসি ক্যান্ডিডেট যারা আগে ওবিসি ছিল তারা অনেকে সেই জায়গা থেকে বাদ পড়বে, হয়তো নতুন করে যুক্ত হবে। তাহলে কি আবার ভেরিফিকেশন, আবার নতুন করে সমস্ত লিস্ট, আবার ইন্টারভিউ, এইভাবে কি আবার প্যানেল তৈরি হবে? এই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন সত্যই থাকছে। এবার অবশ্যই কমিশন যেটা করবে, আশা করব সকলের দিকটা ভালোর জন্যই করবে, বা সরকার যে সিদ্ধান্ত নেবে আশা করব ফ্রেশার্সদের এবং কর্মরত শিক্ষকদের যেন কেউই বঞ্চিত না হোক, সকলের দিকটাই বা সকলের সুবিধার দিকটাই দেখে সিদ্ধান্ত নিলেই সকলের জন্য ভালো সেটা। তবে সত্যি এসএলএসটির যে জটিলতা, হয়তোবা এই রকম ভয়ঙ্কর জটিলতম অবস্থা আর যেন অন্ততপক্ষে এই রাজ্য কেন, আমাদের গোটা ভারতবর্ষের কোনো পরীক্ষার ক্ষেত্রে যেন দেখতে না হয়। কারণ এই ভয়ানক পরিস্থিতি 2016 পর 2025-এ পরীক্ষা পাওয়ার পরেও সেটা নিয়ে আজও একই রকমের হয়রানি চলছে। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি যেন ভবিষ্যতে না তৈরি হোক, এটা আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ, যেন এইরকম আর কখনো না হয়। তাহলে একটা বিষয় যেটা আমরা বুঝতে পারছি যে আপাতত এখনো পর্যন্ত 7% না 17% এই নিয়ে দ্বন্দ্ব থাকছে। এবং এখান থেকে যে বিষয়টা উঠে আসছে যে যুক্তি আছে 7%কে রাখাও, প্রবল বেশি সম্ভাবনা, অবশ্যই প্রবল সম্ভাবনাই বলবো, কারণ রায় যেহেতু 24-এর, তাই প্রবল সম্ভাবনা এখনো আছে। যদি আদালত, আইন এইগুলো মেনে চলার প্রসঙ্গ ওঠে তাহলে কিন্তু 7%। আর যদি অন্য কোনো পন্থা অবলম্বন করার জায়গা থাকে, যেহেতু 16 ক্যান্ডিডেটরাও বসেছেন, এই ব্যাপারটা যেহেতু আছে, ফলে সেটা এবার সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হয়েছে, তাহলে আইনিগত কোনো রকম ব্যবস্থা নিয়েই কিন্তু 17%কে রাখার ব্যাপার যদি থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কমিশন বা এজি, অ্যাডভোকেট জেনারেল এই বিষয়টা নিয়ে বা তাদের টিম এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। পরবর্তী সময়ে হয়তো বা সুপ্রিম কোর্টের কাছে আবার যাবেন বিষয়টা নিয়ে, এবং তার পরবর্তীতে দেখা যাবে যে কি সিদ্ধান্ত আসছে। তবে কিছুটা সময় চেয়ে নেওয়া হচ্ছে আবার ইন সার্ভিস শিক্ষকদের। 31শে আগস্টের থেকে হয়তো আরো 1 মাস বা 2 মাস যদি সময় নেওয়া হয়, তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার একটা বিষয় হচ্ছে যে আরো কিছুটা সময় লাগলেও লাগতে পারে। তবে 3 আগস্ট একটা কিছু বড়সড় হতে চলেছে, সেদিন আমাদের সকলের চোখ থাকবে। ওই দিন আমরা দেখলে মোটামুটি বুঝে যাব যে জল কোন দিকে গড়াতে চলেছে। তো ওই দিনের শুনানিটার কি হচ্ছে না হচ্ছে আমি সবটাই আপনাদের কাছে বলার চেষ্টা করব। আর সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, কারণ এই রকম সমস্ত ভিডিও সবকিছু আপনাদেরকে বলার চেষ্টা করি, এবং আপনাদের যা অভিমত অবশ্যই আমাকে জানাবেন। এবং যদি তোমরা আমাকে কেউ শুনে থাকো, আমাদের ছাত্রছাত্রীরা অবশ্যই জানাবে যে তোমরাও ঠিক কি চাইছো, কারণ সকলের আওয়াজটা ভীষণ প্রয়োজন, সেটা কিন্তু সকলের জন্যই আমাদের দরকার। তাই অবশ্যই জানাবে যে ঠিক তোমরা কি চাইছো বা তুমি কি চাইছো। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।